ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি অষ্টম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার 2025 সালের গণিতের স্কুল নাম্বার 1 প্রশ্নগুলি আজকে সলভ করব। চলো তাহলে শুরু করি। দেখো, স্কুল নাম্বার 1 একের দিকে গেছে, নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও, যে কোনো 8টি। একের দিকে গেছে, 1 ও 5-4 মধ্যে একটি মূলদ সংখ্যা লিখো। দেখো, অঙ্কটা খুবই সহজ। এখানে কি কি বলা আছে? এখানে বলা আছে 1 ও 5-4 মধ্যে একটি মূলদ সংখ্যা আমাদের বার করতে হবে। দেখো, তোমরা প্রথমে 1 যুক্ত 5/4 করবে, বাই 2 করে দেবে, দিয়ে এটাকে সরল করো। আমি এখানেই করে দিচ্ছি। এখানে 1-এর তলায় 1 আছে, 1 আর 4 লসগু 4 হয়ে গেল। আর এখানে আমি 4-একে 4 করলাম, যুক্ত এখানে 4 আছে, তাহলে 4-একে 4 মানে কি 4কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল 1 হয়ে যায়, আর 1 5 5 করে দিলাম, বাই 2 করে দিলাম, ইকুয়াল টু এখানে তাহলে কত হবে? 5 4 9/4 বাই 2 হয়ে গেল। এবার আমি কি করব? দেখো, 9/4 গুণিতক 2 করলাম, সমান 9/8 হয়ে গেল। তাহলে দেখো, 1 ও 5-4 মধ্যে একটি মূলদ সংখ্যা হলো 9/8। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপরে দেখো, 1-এর 2-এর দিকে। 1-এর 2-এর দিকে গেছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা? দেখো, এখানে √11 আছে। দেখো, 11 কিন্তু ভাঙা যায় না, এটা হচ্ছে অমূলদ সংখ্যা, এটাও অমূলদ সংখ্যা। এবার √4 এটাই হচ্ছে মূলদ সংখ্যা। এবার দেখো, 1-এর 3-এর দিকে কোন সংখ্যাটিকে হার্ডি রামানুজন সংখ্যা বলা হয়? দেখো, এখানে এর উত্তরটা হবে 1729। তাহলে 1729 সংখ্যাটিকে হার্ডি রামানুজন সংখ্যা বলা হয়। তোমাদের অঙ্ক বইয়ের 5 অধ্যায়ের 51 নম্বর পেজের, দেখা 51 নম্বর পেজের এখানে একবার লাস্টে লেখা আছে, দেখো 1729 এই সংখ্যাটিকে হার্ডি রামানুজন সংখ্যা বলা হয়। এরপরে দেখো, 1-এর 4-এর দিকে কেছে সমাধান করো। 5 × x + 3 = 15। 5 × x + 3 = 15। এখানে সমাধান করতে বলেছে, এক্সের মানটা বার করতে বলেছে আমাদেরকে। তাহলে কী করবে তোমরা? বা এখানে কী লিখবো? দেখো, x + 3 = 15/5 করবে তোমরা, বা x + 3 = দেখো কার্ড করলে 5 3 3 হয়ে যাচ্ছে, বা x = 3, এই 3টাকে ওপারে নেব, তাহলে -3 হয়ে যাবে, বা x = 0। তাহলে দেখো, এক্সের মানটা তাহলে কত বেরোলো? 0। তাহলে তোমরা লিখবে যে অতএব নির্ণেয় সমাধান x = 0। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে দেখো, 1-এর 5-এর দিকে। 1-এর 5-এর দিকে গেছে, শূন্যস্থান পূরণ করো। বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে ড্যাশ সমদ্বিখণ্ডিত করে। এখানে তোমরা কি লিখবে? সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এই জায়গাটা হবে সমকোণে সমকোণে। তাহলে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। 1-এর 6 দেখে দেখো কী লেখা আছে, যে x ডিগ্রি কোণের সম্পূরক কোণ কত? তাহলে তোমরা সম্পূরক কোণ কাকে বলে তোমরা নিশ্চয়ই শিখেছো। তাহলে দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয়, তাহলে একটিকে আরেকটির সম্পূরক কোণ বলে। তাহলে এখানে x ডিগ্রি কোণের সম্পূরক কোণ তাহলে কত হবে? তোমরা লিখবে যে x ডিগ্রি কোণের সম্পূরক কোণ, তাহলে কী হবে? 180 ডিগ্রি বিযুক্ত x ডিগ্রি, এটাই হচ্ছে কি x ডিগ্রি কোণের সম্পূরক কোণ। এটা 1-এর 6 দেখে। এবার 1-এর 7-এর দেখে দেখো, 1-এর 7 দেখেছে 47 ডিগ্রি কোণের সম্পূরক কোণের মান কত? একই রকম লিখবো আমরা। তাহলে কি লিখবো? 47 ডিগ্রি কোণের সম্পূরক কোণ, তাহলে কি লিখবো? 180 ডিগ্রি বিযুক্ত 47 ডিগ্রি। তাহলে সরল করে দাও। এখানে দেখো 0 1 ধান 10, 10 থেকে 7 গেলে তাহলে কত হচ্ছে? 3। আর এখানে কত? 7 আছে, 7 থেকে 4 বিয়োগ দিলে কত হচ্ছে? 3 হয়ে গেল, আর 1 বসে গেল, তাহলে 133 ডিগ্রি। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো অঙ্কটা। এরপর দেখো, 1-এর 8-এর দাগে। 1-এর 8-এ দেখেছে, যদি x ডিগ্রি কোণের পূরক কোণ 4s ডিগ্রি হয়, তাহলে x এর মান কত? দেখো, অঙ্কটা খুবই সহজ। এখানে কি বলা আছে, যে x ডিগ্রি কোণের পূরক কোণ 4x ডিগ্রি, মানে 90 ডিগ্রি মাইনাস x ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি মাইনাস x ডিগ্রি, এটা হচ্ছে কি x ডিগ্রি কোণের পূরক কোণ।
এখানে তোমার বইতে বলা আছে কি যে এক্স ডিগ্রি কোণের পূরক কোণ হচ্ছে 4x ডিগ্রি, 4x ডিগ্রি করে নিলাম। তাহলে এক্সের মানটা কত হবে আমাকে এখান থেকে বার করতে হবে। তাহলে কী লিখবো, বা দেখো আমি এই এক্সটাকে ওপারে নিয়ে নেবো। তাহলে দেখো এখানে ছিল 4x ডিগ্রি, আমি 4x ডিগ্রি করলাম, ওটা যদি ওপারে নিয়ে নিই তাহলে কী হবে, প্লাস এক্স ডিগ্রি হয়ে গেল ইকুয়াল টু, এবার এটাকে আমি ওপারে নিচ্ছি, 90টা ওই দিকে ছিল, আমি ওই কথা উল্টে লিখে নিচ্ছি, 90 ডিগ্রি বসিয়ে দিলাম। বুঝতে পেরেছো? এবার দেখো আমি সরল করে নিচ্ছি। তাহলে এক্স ডিগ্রি আর 4x ডিগ্রি দুটো যোগ করলে কত হচ্ছে, 5x ডিগ্রি হয়ে গেল ইকুয়াল টু 90 ডিগ্রি করে দিলাম। বা এক্স ডিগ্রি ইকুয়াল তাহলে কত হবে, 90 ডিগ্রি বাই 5 হয়ে গেল। বা এক্স ডিগ্রি ইকুয়াল টু, তাহলে সরল করে দাও, 5 একে 5 আর এখানে 4 চলে এলো, 40 হচ্ছে, 5 8 40। তাহলে দেখো এক্স ডিগ্রির মান তাহলে কত বেরোচ্ছে, এক্স ডিগ্রির মান বেরোচ্ছে 18। এরপরে দেখো 9-এর দাগে, 1-এর 9 দাগে গেছে, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 14 সেন্টিমিটার এবং তার দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে প্রস্থ কত। তাহলে দেখো যেরকম লেখা আছে আমি সেখানে লিখে নিচ্ছি এরকম। তাহলে কী লিখবো, যে আয়তক্ষেত্রের পরিসীমা দেওয়া আছে কি, পরিসীমা সমান 14 সেন্টিমিটার লেখা আছে। এবার দৈর্ঘ্য দেওয়া আছে 4 সেন্টিমিটার, লিখে নেব কি, দৈর্ঘ্য সমান 4 সেন্টিমিটার। তাহলে প্রস্থ কত বার করতে হবে। তাহলে দেখো আমি এই পরিসীমাটাকে আমি অর্ধ পরিসীমা বার করে নেবো। তাহলে কী লিখবো, যে আয়তক্ষেত্রের অর্ধ পরিসীমা সমান, তাহলে কী হবে, 14/2 সেন্টিমিটার সমান তাহলে কত হবে, 7 সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে দেখো এবার আয়তক্ষেত্রের প্রস্থটা বার করে নেবো। তাহলে কী লিখবো, যে আয়তক্ষেত্রের প্রস্থ সমান, তাহলে কী হবে, দেখো এই 7 সেন্টিমিটার থেকে যদি 4 সেন্টিমিটার বাদ দিই তাহলে প্রস্থটা বেরিয়ে পড়বে। তাহলে 7 বিযুক্ত 4 সেন্টিমিটার সমান কত হচ্ছে, তাহলে 3 সেন্টিমিটার। তাহলে দেখো আয়তক্ষেত্রের প্রস্থ তাহলে কত বেরোলো, 3 সেন্টিমিটার। তাহলে অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখো 2-এর দাগে গেছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এখানে লেখা আছে কি, দেখো 1-এর 2 ও 1-এর মধ্যে 4টি মূলদ সংখ্যা লিখো। 1-এর 2 ও 1 এর মধ্যে 4টি মূলদ সংখ্যা আমাদের লিখতে বলা আছে। তাহলে আমি এখানে লিখে দিচ্ছি, দেখো এখানে 1-এর 2 আর 1 এর মাঝখানে 4টে মূলদ সংখ্যা লিখতে বলা আছে। তাহলে আমি প্রথমে কি করব, লিখব 1-এর 2 যুক্ত 1/2 করে দিলাম। তাহলে এটাকে সরল করে নাও, সরল করলে তাহলে কত হবে, দেখো তাহলে আমি যোগ করে নিচ্ছি, 1 আর 1-এর 2 যোগ করলে কত হবে, তাহলে 1 পূর্ণ 1-এর 2 হয়ে যাবে, বাই 2 হয়ে গেল, সমান তাহলে কত হচ্ছে, সমান 2 1 2 আর 3, তাহলে কত হচ্ছে, 3-এর 2/2 হয়ে গেল, সমান 3-এর 2 গুণিতক 2 করলাম, সমান 3/4 হয়ে গেল। তাহলে দেখো 1-এর 2 ও 1-এর মধ্যে একটি মূলদ সংখ্যা আমি কত বার করলাম, 3-এর 4 বার করে ফেললাম। এটা আমি 1 নম্বর বার করলাম, মানে আর 3টা বার করবো আমি। তাহলে কী লিখবো, যে 1-এর 2 আর 3-এর 4 মাঝখানে বার করব ও 3-এর 4 লিখব। এবার এখানে কি করব, দেখো সমান করব কি, এখানে 2 করে দিলাম, এখানে কি লিখবো, যে 1-এর 2 যুক্ত 3-এর 4 করে দিলাম। সরল করা মানে সরল করে নেবো। দেখো 2 আর 4 লসাগু 4 হয়ে গেল, মানে এই 4কে আমি এই 2 দিয়ে ভাগ করছি, ভাগফল 2 হয়ে গেল, যুক্ত 4 1 4 3 1 3 হয়ে গেল, বাই 2 করলাম, ইকুয়াল তাহলে কত বেরোবে, 3 2 5 5/4/2 করলাম। এটাকে সরল করে নাও, 5/4 গুণিতক 2 করলাম, সমান তাহলে কত বেরোলো, 5/8। তাহলে 2 নম্বর আমাদের মূলদ সংখ্যা বেরিয়ে পড়লো। এরপরে এবার করব, এবার 3-এর 4 আর 5-এর 8, 3-এর 4 আর 5-এর 8-এর মধ্যে একটা মূলদ সংখ্যা বার করে নেব। তাহলে কি করব, 3-এর 4 ও 5-এর 8, 3-এর 4 যুক্ত 5/8 লিখলাম। এবার আমি এটাকে সরল করে নেব, 8/2 করবো এখানটায়। আচ্ছা ইকুয়াল টু, তাহলে কত হবে, 4 আর 8-এর লসাগু 8 হয়ে গেল, 4 2 8 3 2 6 করলাম, যুক্ত 8 1 8 5 1 5 করলাম, বাই 2 করে দিলাম, ইকুয়াল টু তাহলে কত হবে, 6 5 11/8 করলাম, বাই 2 করলাম, ইকুয়াল টু তাহলে কত হবে, 11/8 গুণিতক 2 করে দিলাম, সমান 11/16 হয়ে গেল। তাহলে দেখো 3 নম্বর মূলদ সংখ্যা আমাদের বেরিয়ে পড়লো। বুঝতে পারলে? এরপর 4 নম্বর মূলদ সংখ্যা বার করব। তাহলে 5-এর 8-এর সঙ্গে 1-এর 11 16 দুটো বার করব। তাহলে কী লিখব, 5-এর 8 ও 11/16
16 করলাম। তাহলে এখানে কি করব 5/8 যুক্ত 11/16/2 করব ইকুয়াল টু, তাহলে কত হবে দেখো 8 আর 16 লসাগু 16 করে দিলাম, 8 দিয়ে 16, 5 দিয়ে 10 করলাম, যুক্ত 16 16, 11কে 11 করলাম, বাই 2 করে দিলাম ইকুয়াল টু, তাহলে কত হবে দেখো 11 আর 10 যোগ করলে কত হচ্ছে 21 হয়ে যাচ্ছে। তাহলে 21/16 করলাম, বাই 2 করলাম ইকুয়াল টু 21/16 করলাম গুণিতক 2 করলাম সমান কত হচ্ছে 21/32। তাহলে আমাদের 4 নম্বর মূলদ সংখ্যা বেরিয়ে পড়লো। তাহলে দেখো এখানে বলা ছিল 1, 1-এর 2 ও 1-এর মধ্যে 4টি মূলদ সংখ্যা আমাদের লিখতে বার করতে বলা ছিল। তাহলে আমি প্রথমে বার করলাম 3-এর 4, তারপর বার করেছি 5-এর 8, 3 নম্বর বার করলাম 11/16, 4 নম্বর বার করলাম কত 21/32। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে 4টি মূলদ সংখ্যা আমি বার করে দিলাম। এরপরে দেখো 2-এর 2-এর দাগে, 2-এর 2-এর দাগে গেছে যদি x - 1/x = 4 হয় তাহলে x² + 1/x² এর মান নির্ণয় করো। দেখো অঙ্কটা খুবই সহজ। এখানে কি বলা আছে, এখানে বলা আছে যদি x - 1/x = 2 হলে না হয় আছে এখানে হয় তাহলে x² + 1/x² এর মান নির্ণয় করো, এটা লেখা আছে। তাহলে মানটা কী দেওয়া আছে দেখো x - 1/x এর মানটা দেওয়া আছে 2। তাহলে আমাকে বার করতে হবে x² + 1/x² এর মানটা আমাদের বার করতে হবে। দেখো আমি তাহলে এখানে তুলে নিচ্ছি, এখানে x² + 1/x² তুলে নিলাম, এটাকে আমি একটু ভেঙে নিচ্ছি, x² করলাম প্লাস 1/x এর হোল স্কোয়ার করে দিলাম। দেখো এবার a² + b² মানে a² + b² সূত্রের আকারে চলে এসছে। তাহলে দেখো a² + b² এর প্রথম সূত্রটা কি a + b² - 2ab, আর একটা a - b² + 2ab। তাহলে আমি এখানে যেহেতু মাইনাসের সূত্র মানে এখানে যেহেতু মাইনাসের মানটা দেওয়া আছে তাই আমি এখানে কী করবো যে x - 1/x এর হোল স্কোয়ার প্লাস 2 × x × 1/x করলাম, এই x কেটে দিলাম। এবার দেখো x - 1/x এর মানটা কত 2, 2 স্কোয়ার লিখলাম প্লাস 2 করে দিলাম, এখানে কত 2 দিয়ে 4, 2 যোগ করলাম, এখানে লিখবো কি 6। এবার এখানে কার মানটা বসেছি, এখানে লিখবো কি যেহেতু x - 1/x = 2, এটা লিখে দেবো। এবার দেখো 4 আর 2 যোগ করতে তাহলে কত হলো 6 হয়ে গেলো, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে দেখো 2-এর 3-এর দিকে, দেখো 2-এর 3-এর দিকে কী আছে x + 1/x = -2 হলে x⁻100 + 1/x⁻101 এর মান নির্ণয় করো। দেখো অঙ্কটা ভুল আছে, এখানে x⁻100 আছে আর নিচে আছে x⁻101, এই অঙ্কটা করা যাবে না, এখানে অঙ্কটা ভুল আছে। এরপর দেখো 2-এর 4-এর দিকে, 2-এর 4 দিকে অঙ্কটা কেছে 2x + 1/3x = 4 হলে 27x³ + 1/8x³ এর মান নির্ণয় করো। 2x + 1/3x = 4 হলে 27x³ + 1/8x³ এর মান নির্ণয় করো, এটা তোমাদের বইতে দেওয়া আছে। দেখো এখানে লেখা আছে কি 27x³, আমি যদি এটাকে ভেঙে নিই তাহলে 3-এর উপর কিউব হলে কী হবে 27 হয়ে যাবে, কিন্তু এখানে মান দিয়েছে এখানে 2 আছে। তাহলে আমি আগে এটাকে তুলে নেব, তুলে নিয়ে আমি এটাকে ভাঙবো। তাহলে আমি তুলে নিচ্ছি 2x + 1/3x = 4 লিখে নিলাম। এবার আমি এই উভয় পক্ষকে 3/2 দিয়ে গুণ করে নেব। দেখো আমি যদি 2x × 3/2 করি প্লাস 1/3x × 3/2 করি = 4 × 3/2 করব, তাহলে আমি উভয় পক্ষকে 3/2 দিয়ে গুণ করলাম। আমি এখানে লিখে নেব যে উভয় পক্ষকে 3/2 দিয়ে গুণ করে পাই। তাহলে আমি গুণ করে দিচ্ছি, দেখো এই 2 কেটে দিলাম আর এখানে এই 3 কেটে দিলাম। তাহলে দেখো সরল করলে তাহলে কী আসবে, এখানে বা লিখে দেবো বা। এবার দেখো সরল করলে তাহলে কী হচ্ছে 3x হয়ে গেল এখানে, প্লাস এখানে উপরে 1 থেকে গেল আর নিচে 2x হয়ে গেল = দেখো এটা আমি কাট করে দিচ্ছি, 2 2 4 হয়ে গেল। তাহলে এখানে সরল করলে 3 দিয়ে কত 6 হয়ে যায়। তাহলে দেখো 3x + 1/2x এর মান কত বেরিয়ে পড়লো 6 বেরিয়ে পড়েছে। এবার আমি এটাকে ভেঙে অঙ্কটা করব। এখানে অঙ্কটা তুলে নেব, কী লিখবো যে এখন এরপর আমি অঙ্কটা তুলে নেব 27x³ +
8x³ এবার আমি এটাকে ভেঙে নিচ্ছি 3x হোল কিউব করে দিলাম প্লাস 1/2x হোল কিউব করে দিলাম। এবার দেখো a³ প্লাস b³ সূত্রের আকারে আমাদের চলে এসছে 3x প্লাস 1/2x কিউব মাইনাস 3 ইন্টু 3x ইন্টু 1/2x, তাহলে কী হলো a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি মানে কী হবে 3x প্লাস 1/2x হয়ে গেল। এবার দেখো এখানে ax কেটে দিলাম। এবার কি 3x প্লাস 1/2x মান আমি এখানে বার করে ফেলেছি, কত বেরিয়েছে 6 বেরিয়েছে, তাহলে আমি 6 কিউব করে দিলাম মাইনাস এখানে কত হচ্ছে দেখো 3 × 9/2 বেরিয়ে পড়লো 9/2 করলাম গুণিতক এখানে দেখো এখানে হচ্ছে কি 3x প্লাস 1/2x, তাহলে এর মানটা আমি এখানে কী বার করেছিলাম 6 বার করেছিলাম, তাই এখানে আমি 6 করে দিলাম। এবার দেখো যেহেতু এদের গুণ আছে আমি এদের কার্ড করে দিচ্ছি 3 2 3 আর 6 হয়ে গেল সমান 6কে 3 বার গুণ করলে কত হবে 6 36 36 6 গুণ করে নাও 6 36 6 হাতে 3 6 3 18 19 20 21 216 হয়ে গেল 216 করলাম মাইনাস 9 3 27 করে দিলাম। এবার এটাকে সরল করে নাও, তাহলে 216 থেকে 27 বিয়োগ করে দিচ্ছি, এক ধারে নাও 16 হয়ে গেল 7 বাদ গেলে 9 হয়ে গেল, এখানে 0 আছে এক ধারে নাও 10 10 থেকে 2 গেলে 8 হয়ে গেল আর এখানে 1 আছে, তাহলে 189, তাহলে 189, তাহলে এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। 2-5 দিকে আছে 225 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার মাঠকে ঘিরতে কত দৈর্ঘ্যের বেড়ার প্রয়োজন। দেখো অঙ্কটা খুবই সহজ, এখানে কি লেখা আছে 225 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গাকার মাঠ। তাহলে আমি আগে ছবিটা এঁকে নিচ্ছি। ধরো এটা একটা বর্গাকার মাঠ, এই বর্গাকার মাঠের ক্ষেত্রফল কত আছে 225 বর্গমিটার। এটা চারিদিকে ঘিরতে কতটা বেড়ার প্রয়োজন হবে, মানে একটা বেড়া দিয়ে ঘিরতে কতটা বেড়ার প্রয়োজন হবে সেটা আমাদের বার করতে হবে। তাহলে 225 লেখা আছে, তাহলে এখানে কী লিখবো যে অতএব দেওয়ার দরকার লিখবে বর্গাকার মাঠের ক্ষেত্রফল কত দেওয়া আছে 225 বর্গমিটার। এবার দেখো 225 বর্গমিটার দেওয়া আছে এর মাঠটির ক্ষেত্রফল, তাহলে এর একটি বাহুর দৈর্ঘ্য, তাহলে আমাকে বর্গমূল করে নিলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে কী লিখবো যে অতএব বর্গাকার মাঠের একটি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে কী হবে √225, এখানে কী লিখবো মিটার সমান। দেখো 225কে বর্গমূল করলে কত হয়ে যায় 15 হয়ে যায়, তাহলে কী হবে 15 গুণিতক 15 মিটার করে নেব সমান 15 মিটার। তাহলে দেখো এই বর্গাকার মাঠটির একটি ধারে মানে একটি বাহুর দৈর্ঘ্য কত 15 মিটার। তাহলে এর পরিসীমাটা বার করলেই কতটা দৈর্ঘ্যের বেড়ার প্রয়োজন হবে সেটা আমরা পেয়ে যাব। তাহলে কী লিখবো যে অতএব মাঠটির পরিসীমা সমান 15 গুণিতক 4 মিটার সমান কত 60 মিটার। তাহলে দেখো এখানে প্রশ্নতে তোমার কী আছে, প্রশ্নতে দেওয়া আছে মাঠটিকে ঘিরতে কত দৈর্ঘ্যের বেড়ার প্রয়োজন। তাহলে তোমরা লিখবে যে অতএব মাঠটিকে ঘিরতে 60 মিটার দৈর্ঘ্যের বেড়ার প্রয়োজন। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছ। এরপরে দেখো 2-6 দাগে 2-6 দেখেছে পাশের ছবি থেকে এক্সের মান নির্ণয় করো। দেখো এখানে একটা ছবি দেওয়া আছে, এটা হচ্ছে 3x ডিগ্রি, এটা হচ্ছে 100, এটা হচ্ছে 80 ডিগ্রি, এটা হচ্ছে x ডিগ্রি, সবগুলো কিন্তু একই সরলরেখার মধ্যে অবস্থিত। এবার দেখো আমরা কি জানি এক সরল কোণ সমান 180 ডিগ্রি, এটা যুক্ত এটা এই তিনটে যোগ করলে কিন্তু কি 180 ডিগ্রি হয়ে যাচ্ছে। আমি এটা সেরকমই লিখে নেব। তাহলে এখানে কি লিখবো, যেরকম তোর বইতে দেওয়া আছে আমি সেটা লিখে নেব। কী লিখবো যে 3x ডিগ্রি যুক্ত 80 ডিগ্রি যুক্ত x ডিগ্রি। এবার আমরা কি জানি যে এক সরল কোণ মানে 180 ডিগ্রি, তাহলে এখানে 180 ডিগ্রি লিখে নেব। এবার আমি এটাকে এখান থেকে এক্সের মানটা বার করব, বা এখানে কী করবো দেখো তাহলে 3x ডিগ্রি x ডিগ্রি, তাহলে কত হচ্ছে 4x ডিগ্রি হয়ে গেল, প্লাস 80 করে নিলাম ইকুয়াল টু 180 করে নিলাম, বা এখানে দেখো 4x ডিগ্রি
ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস এটা উপর চলে আসবে 80 ডিগ্রি করে নিলাম, বা 4x ডিগ্রি ইকুয়াল টু দেখো 180 ডিগ্রিতে যদি 80 ডিগ্রি বাদ দিই তাহলে কত হবে 100 ডিগ্রি থেকে যাবে 100, বা x ডিগ্রি ইকুয়াল টু তাহলে কত হবে 100 ডিগ্রি বাই 4, তাহলে কত হচ্ছে যদি কাটাকাটি করে তাহলে কত 25 সাথে 125, তাহলে বা x ইকুয়াল টু 25। তাহলে অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল, এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরে দেখো 3-এর দাগে কি আছে, উৎপাদকে বিশ্লেষণ করো। 3-এর একের দাগে আছে 1 + 9x + 27x² + 28x³ 1 + 9x + 27x² + 28x³ দেখো সমান, আমি কি করব, আমি এটাকে ভেঙে নেব। 1 + 9x + 27x², আমি এটাকে একটু ভেঙে নিচ্ছি। কি করব দেখো, আমি এখানে এটাকে প্লাস এখানে 27x³ + x³ করে নিলাম। দেখো এখানে 27 আর 1 যোগ করলে কত 28, তাহলে 28x³ আছে, আমরা মিলে গেল তাহলে আমাদের এখানে। এবার দেখো এখান থেকে এইটুকু একটা সূত্র হয়ে যাচ্ছে, সেই সূত্রটা আমি এখানে ভেঙে দিচ্ছি। দেখো 1³ + 3 × 1² + 3 × 1 × 3x² + 3x³ + x³ তাহলে আমি একটু দেখি মিলিয়ে দেখে নিই ঠিক আছে নাকি। দেখো 1কে 3 বার গুণ করলে 1 হয়ে যায়, এবার 3 আর 3 3 × 3 = 9x, তাহলে 1-এর সঙ্গে 1 গুণ করলে তো 1 হয়, 3 × 3 = 9x হয়ে গেলো এখানে। এবার দেখো 3 × 3 = 9, 9 × 3 = 27, এখানে হোল স্কোয়ার যেহেতু আছে 3 × 3 = 9, 9 × 3 = 27, 27x² হয়ে গেল, প্লাস এবার 3x³ মানে 3 × 3 = 9, 3 × 27, 27x³ হয়ে গেল, প্লাস x³ হয়ে গেল। মানে এখান থেকে এইটুকু কী সূত্র বলো দেখি, এটা হচ্ছে কি a + b হোল কিউবের সূত্রের আকারে চলে এসছে। তাহলে আমি সেরকমই ভেঙে নেবো, তাহলে কী লিখবো 1 + 3x³ করলাম প্লাস x³ করে দিলাম। তাহলে দেখো a³ + b³ সূত্রের আকারে চলে এসছে। তাহলে a³ + b³ এর সূত্রটা কি, a³ + b³ এর সূত্র হচ্ছে কি a + b, আমি লিখে নিচ্ছি এখানে 1 + 3x, তাহলে এটাকে a ধরে নিচ্ছি, প্লাস b মানে x ধরে নিলাম, তাহলে a + b হয়ে গেল। এবার যে a² - ab + b², তাহলে কী লিখবো দ্বিতীয় বন্ধন করে নেবো এখানে 1 + 3x, তাহলে a² করলাম মাইনাস a মানে এটা a এটা b, তাহলে এখানে কী লিখবো যে 1 + 3x × x + x², দ্বিতীয় বন্ধনে শেষ করলাম। তাহলে কী হলো যে a + b × a² - ab + b²। তাহলে এটাকে আমি সরল করলেই অঙ্কটা আমাদের হয়ে যাবে। দেখো ওপারেরটা আমি এদিকে তুলে নিচ্ছি, নাহলে অঙ্কটা তো করতে পারবো না আমি। তাহলে এখানে কি করব দেখো 1 + 3x + x করলাম, আর এখানে ছিল কি যে 1 প্লাস দ্বিতীয় বন্ধন ছিল 1 + 3x এর হোল স্কোয়ার ছিল, মাইনাস এখানে কি ছিল যে 1 + 3x × x + x² ছিল। দ্বিতীয় বন্ধন শেষ করলাম। এবার দেখো আমি এটাকে সরল করে নিচ্ছি। তাহলে দেখো 1 প্লাস এখানে 3x আর x যোগ করলে কত হয়, তাহলে 4x হয়ে যায়, তাহলে আমি 4x করে নিলাম। এবার এখানে দেখো a + b হোল স্কোয়ার সূত্রের আকারে চলে এসছে, তাহলে 1² + 2 × 1 × 3x হয়ে গেল, প্লাস এখানে কী লিখবো 3x এর হোল স্কোয়ার, তাহলে এখানে দ্বিতীয় বন্ধন করে নেবো আমি, এখানে দ্বিতীয় বন্ধন শেষ করবো, প্লাস এটাকে আমি সরল করে নিচ্ছি। দেখো এখানে প্লাস হবে না, এখানে মাইনাস আছে যেহেতু, তাহলে 1 সঙ্গে মাইনাস, তাহলে এখানে প্লাস প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেলো, 1-এর সঙ্গে x গুণ করলে x হয়ে যায়, প্লাস মাইনাসে মাইনাস করলাম, 3x সঙ্গে x গুণ করলে 3x² হয়ে যায়, প্লাস x² হয়ে গেল। এখানে কিছু হবে না, সমান এখানে তাহলে কী হবে 1 + 4x হয়ে গেল। এবার আমি এটাকে বন্ধনগুলো সব তুলে দিচ্ছি, তাহলে কি 1 + 6x + 9x² -x - 3x² + x² করলাম। এটাকে সলভ করো 1 + 4x করলাম। এবার আমি এটাকে সলভ করে নিচ্ছি। দেখো এখানে 1 1 বসিয়ে দিলাম, এবার 6x - x, তাহলে কত হবে +5x হয়ে যাবে, 5x করলাম। এবার দেখো 9x² + 9x² আর এখানে x², তাহলে 10x² হয়ে যাচ্ছে, তাহলে 10x² থেকে যদি 3x² বাদ দিই তাহলে কী হবে +7x² হয়ে যাবে, তাহলে +7x² হয়ে গেল।
তাহলে অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো অঙ্কটা। এরপরে দেখো 3-2 দাগে, 3-2 দাগে দেখো 16a কিউব মাইনাস 54a মাইনাস বি হোল কিউব, 16a কিউব মাইনাস 54a মাইনাস বি হোল কিউব। এবার আমি কমন নিয়ে নিচ্ছি। দেখো আমি 2 কমন নিয়ে নিচ্ছি, এই দুটো থেকে যদি 2 কমন নিয়ে নিই তাহলে কী থাকবে, 2-8 16a কিউব হয়ে গেল, মাইনাস 27 2 4 27 এখান থেকে যাবে, আর এখানে থাকবে a মাইনাস বি। এখানে হোল কিউব করলাম, দ্বিতীয় বন্ধনী শেষ করলাম। এরপরে দেখো আমি এটাকে ভেঙে নিচ্ছি, 2 করলাম, তাহলে কী হবে 8, এখানে দ্বিতীয় বন্ধনী করে দিলাম, তাহলে 8কে আমি ভেঙে নিচ্ছি এখানে, তাহলে কী করবো, তাহলে 2 করবো, এখানে 2 এর হোল কিউব করে দিলাম, মাইনাস এটাকে আমি ভেঙে নিচ্ছি, এখানে আমি তৃতীয় বন্ধনী করবো, এটাকে তৃতীয় বন্ধনী করে দিলাম, আর এখানে দ্বিতীয় বন্ধনী করবো, এখানে কী করবো 3a মাইনাস বি, এখানে দ্বিতীয় বন্ধনী শেষ করলাম, এখানে কিউব করে দেবো, তৃতীয় বন্ধনী শেষ করে দিলাম। বুঝতে পেরেছ? সমান দিলাম, 2 লিখলাম। এবার আমি তৃতীয় বন্ধনীগুলো তুলে দিচ্ছি, এখানে দ্বিতীয় বন্ধনী করব, এখানে দেখো 2 এর হোল কিউব করে দিলাম, মাইনাস এখানে 3টা গুণ করে দেবো, 3a মাইনাস 3b, এখানে হোল কিউব করে দিলাম, দ্বিতীয় বন্ধনী করে দিলাম, ইকুয়াল টু 2 করলাম। এবার এখানে দেখো a কিউব মাইনাস b কিউব সূত্রের আকারে চলে এসছে, তাহলে এখানে a কিউব মাইনাস b কিউবের সূত্রটা কি, a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে কি a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস বি স্কোয়ার। আমি এই সূত্রে ভেঙে নেব, তাহলে এখানে কী করবো, দ্বিতীয় বন্ধনী দিলাম, তাহলে a মাইনাস b, তাহলে এটা a হবে, তাহলে 2a মাইনাস b মানে এটা হবে, আমি প্রথম বন্ধনী দিয়ে তুলে নিলাম, 3a মাইনাস 3b করলাম, দ্বিতীয় বন্ধনী শেষ করলাম, তাহলে a মাইনাস b হলো। এবার এখানে কী করবো, a স্কোয়ার মানে কী হবে 2a হোল স্কোয়ার a স্কোয়ার প্লাস ab মানে এটা a এটা b, তাহলে কী করবো 2a আর b মানে এটা, তাহলে 3a মাইনাস 3b, তাহলে কী হলো যে a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এখানে ধরছে না বলে নিচে আমি করে দিচ্ছি, প্লাস বি স্কোয়ার মানে 3a মাইনাস 3b হোল স্কোয়ার করলাম, এখানে দ্বিতীয় বন্ধনী শেষ করে দিলাম, ইকুয়াল টু 2 করলাম এখানে। এবার আমি এই বন্ধনগুলো তুলে দিচ্ছি, 2a মাইনাস 3a, এখানে প্লাস মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, 3b করে দিলাম, বন্ধন শেষ করলাম। আবার এটা বন্ধন শুরু করবো, দেখো এটাকে সলভ করে নিচ্ছি, এখানে 4 স্কোয়ার করলাম, প্লাস এটা সলভ করেছি 3 দিয়ে 6 স্কোয়ার করলাম, এবার দেখো প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল 6, এখানে ab করলাম। এবার এটাকে দেখো এখানে 3a মাইনাস 3b হোল স্কোয়ার আছে, এটা আমি ভেঙে নেব, তাহলে a মাইনাস b হোল স্কোয়ার সূত্রের আকারে ভেঙে নেব, তাহলে কী লিখবো, প্লাস স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3a ইন্টু 3b মানে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কি 3b হোল স্কোয়ার করে দিলাম, দ্বিতীয় বন্ধনী শেষ করলাম, এখানে দ্বিতীয় বন্ধনী করো, এখানে ইকুয়াল টু 2 বসিয়ে দিলাম, এখানে কী হবে 2a মাইনাস, আচ্ছা 2a মাইনাস 3a, তাহলে এটাকে আমি আগে 3b বসিয়ে দিচ্ছি, বুঝলে তো, কেন বলতে এই দুটো সলভ করলে সামনে মাইনাস চলে আসবে, তাই আমি এখানে 3bটা প্রথমে বসিয়ে দিচ্ছি, 3b লিখলাম। যদি সরল করলে তাহলে কী হবে, এখানে মাইনাস a হয়ে যাবে, মাইনাস a করে দিলাম আমি। এবার এটাকে আমি সলভ করছি, দেখো 4a স্কোয়ার প্লাস 6a স্কোয়ার, তাহলে কী হবে 10a স্কোয়ার হয়ে গেল, মাইনাস 6ab হয়ে গেল। এবার এটাকে সলভ করছি, 3 3 9 স্কোয়ার করলাম, এবার 3 3 9 9 দিয়ে 18 মাইনাস 18ab করলাম, প্লাস 9b স্কোয়ার করে দিলাম, তাহলে প্রথম বন্ধনী শেষ করে দিলাম। এবার আমি এটাকে একটু সলভ করে নেব, 2 বসিয়ে দিলাম, এখানে কি লিখব 3b মাইনাস a করলাম। এবার এটাকে আমি সলভ করে নিচ্ছি, দেখো 10 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার, তাহলে দুটো সলভ করলে কত হচ্ছে 19 স্কোয়ার, তাহলে 19 স্কোয়ার করলাম। এবার দেখো 6 মাইনাস 6ab মাইনাস 10ab, তাহলে 18 আর 6 কত হচ্ছে 24 হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস 24ab হয়ে গেল। এবার দেখো আর এখানে বি স্কোয়ারের তো কোনো কিছু নেই, একটাই মাত্র বি স্কোয়ার আছে, তাহলে প্লাস 9b স্কোয়ার করে দিলাম, তাহলে অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তিনের দিকে অঙ্কটা আছে এক্স কিউব মাইনাস 9y কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই, এক্স কিউব মাইনাস 9y কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। দেখো আমি এটাকে ভেঙে নিচ্ছি, আগে এই 9y কিউবটাকে ভেঙে নিচ্ছি। দেখো আমি কি করব,
ইকুয়াল টু এক্স কিউব করলাম মাইনাস এখানে কি করব দেখো আমি ওয়াই কিউব করলাম মাইনাস 3xy করে দিলাম ইন্টু এক্স মাইনাস ওয়াই করে দিলাম। এবার এখানে দেখো এখানে 9y কিউব ছিল, আমি এখানে ওয়াই কিউব করেছি, তাহলে আমার কাছে আর কত আছে, তাহলে 8y কিউব তাহলে আরও আছে, তাহলে আমি এখানে মাইনাস 8y কিউব লিখে নিলাম। তাহলে দেখো তাহলে এখানে 9y কিউব ছিল, আমি একটা ওয়াই কিউব লিখেছি, আর এখানে মাইনাস 8y কিউব, তাহলে দুটো যোগ করলে কত 9y কিউব হয়ে যাচ্ছে। তাহলে দেখো এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই, এটা কার সূত্র, এটা হচ্ছে কি এক্স মাইনাস ওয়াই হোল কিউবের সূত্র, মাইনাস আমি এটাকে ভেঙে নিচ্ছি 8y কিউবকে আমি ভেঙে নিলে তাহলে কবে 2y হোল কিউব করে দিলাম। বুঝতে পেরেছ? তাহলে দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্রের আকারে চলে এসছে। তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি, এ কিউব মাইনাস বি কিউব সূত্র হচ্ছে কি যে এক্স মাইনাস ওয়াই, তাহলে কি এ মাইনাস বি, এটা এ লিখেছি, এটাকে যদি এ ধরি এটাকে যদি বি ধরি তাহলে এ মাইনাস বি হবে, তাহলে মাইনাস বি মানে 2y হয়ে গেল। আর দ্বিতীয় বন্ধনী করলাম আমি এখানে, তাহলে কী করবো যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মানে এ স্কোয়ার হয়ে গেল, প্লাস এ মানে এটা, তাহলে এক্স মাইনাস ওয়াই এ, বি মানে 2y, তাহলে এখানে কী লিখবো 2y, তাহলে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মানে কী হবে 2y হোল স্কোয়ার করলাম। দ্বিতীয় বন্ধনী শেষ করলাম। এবার আমি এটাকে সরল করে নিচ্ছি, দেখো এক্স মাইনাস ওয়াই মাইনাস 2y, তাহলে মাইনাস 3y হয়ে গেল। এবার এখানে দেখো এখানে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার চলে এসছে, এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রের আকারে আমি ভেঙে নেবো। এখানে দেখো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার মানে কি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রের আকারে চলে এসছে, এখানে এটাকে আমি ভেঙে নেবো। তাহলে এখানে কি হলো কি এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার করলাম। এবার এটাকে গুণ করে নেব, প্লাস 2xy, এটা গুণ করলে তাহলে কী হবে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল, 2y স্কোয়ার হয়ে গেল। এটা গুণ করলাম, এবার প্লাস এটা আছে, তাহলে কী করবো প্লাস 4y স্কোয়ার, মানে এটা ভেঙে নিলাম, এখানে প্রথম বন্ধনী শেষ করে দিলাম। এবার আমি এটাকে সরল করে নিচ্ছি, দেখো এক্স মাইনাস 3y করলাম। এবার এখানে দেখো 2xy মানে মাইনাস 2xy প্লাস 2xy কেটে দিলাম, তাহলে এখানে কি থাকলো, এখানে এক্স স্কোয়ার থাকলো, এক্স স্কোয়ার করলাম। এখানে দেখো ওয়াই স্কোয়ার মানে প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 4y স্কোয়ার, তাহলে কত প্লাস 5y স্কোয়ার হয়ে যাচ্ছে, তাহলে কী করবো প্লাস 5y স্কোয়ার করলাম। আর এখানে দেখো মাইনাস 2y স্কোয়ার, তাহলে আমি যদি একসঙ্গে করে নিই এখানে তাহলে 4y স্কোয়ার ওয়াই স্কোয়ার 5y স্কোয়ার, এবার 5y স্কোয়ার থেকে যদি আমি 2y স্কোয়ার বাদ দিই তাহলে কত 3y স্কোয়ার হয়ে যাবে, তাহলে আমি এখানে 3y স্কোয়ারই লিখে দিচ্ছি, 3y স্কোয়ার হয়ে গেল। তাহলে অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখো 4 দিকে, তো 4 দেখেছে তোমাদের শ্রেণীর ছাত্রদের বিভিন্ন পছন্দের খেলার তালিকা নিচে দেওয়া হলো। এই তথ্য থেকে একটি পাইচিত্র তৈরি করো ও প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ লিখো। দেখো তোমাদের বইতে যেরকম ছকটা দেওয়া আছে সেম একই রকমভাবে আমি খাতায় ছকটা তুলে নিয়েছি। এখানে কি লেখা আছে দেখো, খেলা, ছাত্র সংখ্যা, ফুটবল, ক্রিকেট, হকি। এখানে ফুটবলের তলায় 25, ক্রিকেটের তলায় 15 আর হকির তলায় 10। তাহলে আমি মোট ছাত্র সংখ্যা এখানে লিখে নেব। তাহলে কি লিখব যে মোট ছাত্র সংখ্যা, তাহলে মোট ছাত্র সংখ্যা তাহলে কত হচ্ছে 25 যুক্ত 15 যুক্ত 10, তাহলে টোটাল করলে তাহলে কত হচ্ছে দেখো এখানে জন লিখে নাও। দেখো 25 আর 5 30 আর এখানে 10 40 10 50, তাহলে কত হলো তাহলে 50 জন হয়ে গেল। এখানে লিখব ফুটবল পছন্দ করে, ফুটবল খেলা পছন্দ করে, তাহলে কতজন পছন্দ করে এখানে 25/50 হয়ে যাবে, তাহলে 25/50 করে নেবে, এখানে লিখব অংশ। এটা কাট করলে 25 থেকে 25 দিয়ে 50, তাহলে সমান, তাহলে কত হলো 1/2 অংশ হয়ে গেল। এবার আমি করব ফুটবল খেলা পছন্দ করার কেন্দ্রীয় কোণটা বার করে নেব। তাহলে কি লিখব ফুটবল খেলা পছন্দের বৃত্তকলার কেন্দ্রীয় কোণ, তাহলে কত হবে এখানে 1/2 বেরিয়েছে, তাহলে 1/2 গুণিতক 360 ডিগ্রি করে নেব। তাহলে কাট করে দাও, 2 × 2 2 × 8 16
আর একটা শূন্য বসিয়ে দাও, সমান কত হচ্ছে 180 ডিগ্রি। ফুটবল খেলা বার করলাম। এরপরে কী বার করব? ক্রিকেট বার করব। তাহলে কী লিখব? যে ক্রিকেট পছন্দ করে, ক্রিকেট পছন্দ করে, তাহলে কত হবে? তাহলে এখানে ক্রিকেট আছে 15 আছে, তাহলে কী লিখব? 15/50 করে নিলাম, অংশ লিখলাম। এবার আমি কাটি করে দিচ্ছি। 5 × 3 = 15, 5 × 10 = 50 সমান, তাহলে কত হচ্ছে? 3/10 অংশ হয়ে গেল। এবার কি লিখব? যে ক্রিকেট খেলার পছন্দের বৃত্তকলার কেন্দ্রে কোনটা বার করে নেব। তাহলে কি লিখব? যে ক্রিকেট পছন্দের বৃত্তকলার কেন্দ্রীয় কোণ, তাহলে কত হবে? তাহলে 3/10 গুণিতক 360 ডিগ্রি করে দিলাম। তাহলে কাট করে দাও, এর একটা শূন্য কেটে দাও। তাহলে আমি এটা গুণ করে নিচ্ছি। 6 × 3 = 18, 8 হাতে 1, 3 × 9 = 10, তাহলে 108 ডিগ্রি বেরিয়ে পড়লো। এরপরে হকি বার করব আমি। তাহলে এখানে কী লিখব? যে হকি খেলা পছন্দ করে, তাহলে কত আছে এখানে? 10 আছে এখানে, তাহলে 10/50 করে দেবো। 10/50 এখানে কী লিখব? অংশ লিখে দিলাম। এবার কাট করে দাও, 10 × 5 = 50 হয়ে গেল, উপরে 1 হয়ে গেল, তাহলে কত হবে? 1/5 অংশ। এরপরে কী করব? যে হকি খেলা পছন্দের বৃত্তকলার কেন্দ্রীয় কোণ, তাহলে কত হবে? 1/5 গুণিতক 360 ডিগ্রি। এবার কাট করে দাও, 5 × 7 = 35, 5 × 2 = 10 সমান 72 ডিগ্রি। তাহলে দেখো আমাদের বৃত্তকলার কেন্দ্রীয় কোণগুলো আমাদের সব বেরিয়ে পড়েছে। এরপরে আমি পাইচিত্রটা অঙ্কন করব। প্রথমে পেন্সিল কম্পাসটা নিলাম। পেন্সিল কম্পাস নিয়ে আমি বড় করে একটা বৃত্ত অঙ্কন করে নিচ্ছি। আমি এটা পেনে করছি, তোমরা কেউ পেনে করবে না, তোমরা যাতে বুঝতে পারো তার জন্য আমি পেনে করে দিচ্ছি, তোমরা সবাই পেন্সিলে করবে। তাহলে দেখো আমি একটা বৃত্ত অঙ্কন করলাম। এরপরে বৃত্তের কেন্দ্র থেকে আমি একটা ব্যাসার্ধ অঙ্কন করে নিচ্ছি। এরপরে দেখো এখানে ফুটবলের কত ডিগ্রি কোণ আছে দেখো, বৃত্তকলার কেন্দ্রীয় কোণ দেওয়া আছে 180 ডিগ্রি এখানে দেওয়া আছে, তাই আমি চাঁদা সাজে 180 ডিগ্রি কোণ অঙ্কন করে নেব। আমি যে বৃত্তটা অঙ্কন করেছি এখানে আমি 180 ডিগ্রি কোণটা আমি এঁকে নিচ্ছি। আমি চাঁদা বসালাম, চাঁদা বসিয়ে 180 ডিগ্রি কোণ আমি অঙ্কন করে নিচ্ছি। 180 ডিগ্রি কোণ অঙ্কন করে নিলাম। এখানে লিখে নেব 180 ডিগ্রি। বোঝা গেছে? এরপরে দেওয়া আছে তোমার বইতে ক্রিকেট দেওয়া আছে। তাহলে ক্রিকেট খেলার কত ডিগ্রি কোণ দেওয়া আছে? 108 ডিগ্রি। আমি এখানে 108 ডিগ্রি অঙ্কন করে নেব। চাঁদা বসিয়ে 108 ডিগ্রি অঙ্কন করে নিচ্ছি। তাহলে 108 ডিগ্রি আমি অঙ্কন করে নিলাম, 108 ডিগ্রি লিখে নিলাম। এরপরে দেখো লাস্টে লেখা আছে হকি। তাহলে হকিটা আমরা কতবার করেছি? হকিটা বার করেছি 72 ডিগ্রি। তাহলে যেটা থেকে গেল এটা হচ্ছে 72 ডিগ্রি, আমি 72 ডিগ্রি এখানে লিখে নিলাম। এরপরে পেন্সিল কম্পাস বসিয়ে আমি এগুলো বৃত্তচাপগুলো অঙ্কন করে নিচ্ছি। আমাদের সবগুলো বৃত্তচাপ আঁকা হয়ে গেল। দেখো প্রথমে এটা 180 ডিগ্রি কত বেরিয়েছিল বলতে এটা ফুটবলের বেরিয়েছিল, আমি এখানে তীর চিহ্ন করে কি লিখে দেবো? ফুটবল। এরপরে 72 ডিগ্রি আমাদের হকি বেরিয়েছিল, এখানে তীর চিহ্ন দিয়ে এখানে কি লিখবো? হকি। এবার 108 ডিগ্রি কী বেরিয়েছিল? ক্রিকেট, আমি এখানে কি লিখবো? ক্রিকেট। তাহলে আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে দেখো 4-এর অথবা দেখে অঙ্কটা। 4-এর অথবা অঙ্কটা কী আছে? তোমরা একটি মডেল তৈরি করছো যার উপকরণ কেনার খরচের একটি তালিকা তৈরি করা হলো। এখানে একটা ছক দেওয়া আছে, এখানে কি লেখা আছে? যে উপরোক্ত তথ্যগুলির একটি পাইচিত্র তৈরি করো। দেখো তোমাদের বইতে যেরকম দেওয়া আছে সেম একই রকমভাবে আমি খাতায় ছকটা তুলে নিয়েছি। এখানে লিখব কি? মোট টাকা। তাহলে আমি যোগ করে নেব 9 + 25
যুক্ত 6 যুক্ত 12 যুক্ত 8। টাকা লিখে নেব। এখানে আমি সরল করেছি, তো 12 8 20, 20 6 26, 26 আর 25 51, 51 9 60, তাহলে মানে 60 টাকা হয়ে গেল টোটাল। এবার কি লিখব? ব্রাশ কেনার খরচ। ব্রাশ কেনার খরচ, ব্রাশ কেনার, এখানে খরচ লিখছি, খরচ কত হবে? 9/60, এখানে অংশ লিখে নেব। কাট করে দাও 3 3 3 9 হয়ে গেল, 3 2 6 0 হয়ে গেল, তার সমান কত হবে? 3/20 অংশ। বুঝতে পেরেছ? এবার ব্রাশ কেনা খরচের বৃত্ত করার কেন্দ্রীয় কোণটা কত বার করে নেব? তার কি লিখব? ব্রাশ কেনার খরচের বৃত্ত কলার কেন্দ্রীয় কোণ, তাহলে কত হবে? 3/20 গুণিতক 360 ডিগ্রি করে দিলাম। এবার আমি কাট করে দিচ্ছি, এর একটা শূন্য এর একটা শূন্য কেটে দিলাম, 2 কেটে দাও, 18 হয়ে গেল। তাহলে 18 3 কত? 54, তাহলে 54 ডিগ্রি হয়ে গেল। এরপরে রং কেনার খরচটা তাহলে কত সে বার করে নেব? রং কেনার খরচ 25/60 করলাম, এখানে অংশ করব, 5 কেটে দেবো, 5 5 25, 12 5 60, 12 হয়ে গেল, সমান 5/12 অংশ করলাম। এরপরে রং কেনার খরচের বৃত্তকলার কেন্দ্রীয় কোণটা বার করে নেব। তাহলে কি লিখব? যে রং কেনার খরচের বৃত্তকলার কেন্দ্রীয় কোণ, তাহলে কত বেরোবে? 5/12 গুণিতক 360 ডিগ্রি করে নিলাম। এবার কাট করে দাও, 12 3 36, 30 হয়ে গেল, তাহলে কত হচ্ছে? 30 5, তাহলে 5 3 15, 150 ডিগ্রি হয়ে গেল। এরপরে আছে মাটি, তাহলে কি লিখব? মাটি কেনার খরচ, তাহলে মাটি কেনার খরচ তাহলে কত হবে? এখানে তোমার বইতে দেওয়া আছে কত? 6, তাহলে এখানে কি লিখব? 6/60 করলাম, এখানে অংশ করব, 6 কে 6, 6 10 60 হয়ে গেল, সমান 1/10 অংশ হয়ে গেল। এবার মাটি কেনার খরচের বৃত্ত কলার কেন্দ্রীয় কোণ, তাহলে কত বেরোবে? 1/10 গুণিতক 360 ডিগ্রি করে দিলাম, এর একটা শূন্য তার একটা শূন্য কেটে দিলাম, সমান কত বেরোলো? তাহলে 36 ডিগ্রি বেরিয়ে পড়লো। এরপর আছে পিচবোর্ড। পিচবোর্ড আছে 12, তাহলে কি লিখব? যে পিচবোর্ড কেনার খরচ, তাহলে পিচবোর্ড কেনার খরচটা তাহলে কত আমার এখানে দেওয়া আছে? এখানে 12 লেখা আছে, তাহলে কি লিখব? 12/60, এখানে কি লিখব? অংশ, তাহলে 12 কে 12, 12 5 60 হয়ে গেল, সমান 1/5 অংশ হয়ে গেল। এবার দেখো পিচবোর্ড কেনার খরচের বৃত্তকলার কেন্দ্রীয় কোণটা বার করে নেব। তাহলে কি লিখব? পিচবোর্ড কেনার খরচের বৃত্তকলার কেন্দ্রীয় কোণ 1/5 গুণিতক 360 করে নেব, 5 কেটে নাও, 5 7 35 হয়ে গেল, আর 1 চলে এলো, 5 2 10 হয়ে গেল, তাহলে কত হলো? তাহলে 72 ডিগ্রি বেরিয়ে পড়লো। এরপরে আছে কি? কাঁচি, তাহলে এখানে কি লিখব? কাঁচি কেনার খরচ, তাহলে কত আছে কাঁচিতে? কাঁচিতে আছে 8, তাহলে 8/60 করবো আমি এখানে, তাহলে কি লিখব? 8/60, এখানে কি লিখব? অংশ করে নেব। 4 কেটে দাও, 4 2 8 হয়ে গেল, আর 4 কাটলে কত? 15 4 60, তাহলে কত হচ্ছে? তাহলে 2/15 অংশ করলাম। এরপরে কি লিখব? যে কাঁচি কেনার খরচের বৃত্তকলার কেন্দ্রীয় কোণ, তাহলে কত হবে? 2/15 গুণিতক 360 ডিগ্রি করে দিলাম। এবার 5 কেটে দিচ্ছি, 5 3 15 হয়ে গেল, 5 7 35, 1 চলে 5 2 10 হয়ে গেল। এবার আমি 3 কেটে দিচ্ছি, দেখো
তিনে কাটলে তাহলে কত হচ্ছে, 3 2 6 হয়ে গেল, 1 হলো, 3 4 12 হয়ে গেল। তাহলে 24 2 48 হয়ে গেল, তাহলে 48 ডিগ্রি বেরিয়ে পড়লো। তাহলে দেখো আমি সবগুলোর বৃত্তগুলোর কেন্দ্রীয় কোণ বার করে নিয়েছি। এরপরে আমি এটাকে একটা পাইচিত্র অঙ্কন করব। দেখো প্রথমে আমি এখানে একটা বৃত্ত অঙ্কন করে নিচ্ছি, বৃত্ত অঙ্কন করে নিলাম। এরপরে আমি এর ব্যাসার্ধটা অঙ্কন করে নিচ্ছি, ব্যাসার্ধ অঙ্কন করে নিলাম। এখানে প্রথমে কী দেওয়া আছে, ব্রাশ, তাহলে ব্রাশ এখানে কত দেওয়া আছে, 54 ডিগ্রি। আমি 54 ডিগ্রিটা চাঁদা সাহায্যে অঙ্কন করে নেব। আমি 54 ডিগ্রিটা অঙ্কন করলাম, 54 ডিগ্রি লিখে নিলাম। এখানে কি লিখবো, ব্রাশ, বোঝা গেছে। এরপরে দেখো তাহলে রঙের কত আছে, 150 ডিগ্রি, তাহলে 150 ডিগ্রিটা আমি অঙ্কন করে নেব। আমি এখানে 150 ডিগ্রি অঙ্কন করে নিচ্ছি, আমি এখানে 150 ডিগ্রিটা অঙ্কন করে নিলাম। আমি 150 ডিগ্রি অঙ্কন করলাম, এখানে লিখে নেব 150 ডিগ্রি লিখে নিলাম, তীর চিহ্ন দিয়ে দিলাম, দিয়ে রং কথাটা লিখে নিলাম। তাহলে মাটি এখানে কত ডিগ্রি বার করেছিলাম, 36 ডিগ্রি বার করেছিলাম। আমি চাঁদা সাহায্যে 36 ডিগ্রিটা এঁকে নিচ্ছি, 36 ডিগ্রি আমি এঁকে নিলাম, 36 ডিগ্রি লিখে নিচ্ছি, 36 ডিগ্রি লিখে নিলাম। পিচবোর্ড 72 ডিগ্রি, 72 ডিগ্রিটা আমি এঁকে নেব, আমি 72 ডিগ্রিটা এঁকে নিচ্ছি। আমি এখানে লিখে নেব 72 ডিগ্রি। এবার তলায় লিখে নেব কি, পিচ বোর্ড, এই কথাটা লিখে নেব, পিচ বোর্ড। এবার লাস্টেরটা কি আছে, লাস্টের আছে কাঁচি, কাঁচি কত ডিগ্রি আছে, 48 ডিগ্রি আছে। বাকি অবশ্যই যেটা থেকে গেলো সেটা হচ্ছে কাঁচি, এটা হচ্ছে কত, 48 ডিগ্রি, 48 ডিগ্রি। এখানে একটা কাঁচি, আমি কাঁচি এখানে লিখে নেব। তাহলে দেখো আমি পেন্সিল কম্পাস দিয়ে আমি এগুলো বৃত্তচাপগুলো অঙ্কন করে নেব। আমি বৃত্তচাপগুলো অঙ্কন করে নিলাম। তাহলে আমাদের পাইচিত্রটা আঁকা কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখো 5-এর দাগে, 5-এর দাগে আছে, একটি রম্বস AOBC অঙ্কন করো, যার AOB 60 ডিগ্রি এবং AO 5 সেন্টিমিটার। আমি আগে 5 সেন্টিমিটারের সরলরেখা অঙ্কন করে নিচ্ছি। আমি এখানে লিখে নেব 5 সেমি। এবার এটা বলা আছে কত, AO, আমি AO লিখে নিলাম। এরপরে একটা 60 ডিগ্রি কোণের কথা বলা আছে, আমি এখানে একটা 60 ডিগ্রি কোণ অঙ্কন করে নিচ্ছি। যে কোনো একটা মাপ করে দাগ টেনে নিলাম, নিয়ে পেন্সিল কম্পাসের সাহায্যে আমি একবার ঘোরালেই কিন্তু 60 ডিগ্রি হয়ে যাবে। দেখো আমি এখানে বসালাম, বসিয়ে যে কোনো একটা মাপ নিয়ে আমি ঘুরিয়ে দিলাম, একবার কাটবো। আমি এখানে পেন্সিল কম্পাস বসিয়ে একবার কেটে দিলাম, এটা 60 ডিগ্রি হয়ে গেল। আমি বড় করে দাগ টেনে নিচ্ছি, 60 ডিগ্রিটা আঁকা আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরে কি করব, যেহেতু আমাকে রম্বস আঁকতে বলেছে, তাই আমি নিচে একটা বড় করে দাগ টেনে নেব। বড় করে দাগ টানলাম, এই যে একটা 60 ডিগ্রি কোণ আমি অঙ্কন করে নিচ্ছি। আমি যে কোনো একটা মাপ নিয়ে গোল করলাম। এবার যেই মাপ নিয়ে গোল করছি সেরকম আমি একবার কেটে নেব, এখানে বসিয়ে আমি একবার কেটে নিলাম। 60 ডিগ্রিটা আঁকা হয়ে গেল। আমি এবার দাগটা টেনে নিচ্ছি, দাগটা টেনে নিলাম। এবার এখানে লিখে নেব 60 ডিগ্রি। এবার আমি 5 সেন্টিমিটারের মাপটা নিয়ে নেব, পেন্সিল কম্পাস বসিয়ে 5 সেন্টিমিটারের মাপটা নিয়ে নিলাম। নিয়ে আমি এই কোণায় এখানে বসাবো, বসিয়ে এবার আমি কেটে নেব। এখানে একবার কাটলাম, এদিকে একবার কাটলাম, আবার এই জায়গাটায় বসিয়ে, কাঁটাটা এই জায়গায় বসিয়ে আমি এদিকে কাটলাম। এবার এখানে বসিয়ে এদিকে কেটে নিলাম। এবার আমি দাগগুলো টেনে নেব। দাগগুলো আমার টানা হয়ে গেল। এবার আমি নামগুলো কি দেব, AOBC। তাহলে দেখো
এ ও বিসি রম্বসটি আমাদের আঁকা কমপ্লিট হয়ে গেল। তাহলে তোমরা লিখবে অতএব এ ও বিসি হলো নির্ণেয় রম্বস। তাহলে তোমরা বুঝতে পেরেছ। এরপর দেখো 5-এর অথবা দাগে, 5-এর অথবা দাগে গেছে 8 সেন্টিমিটার ও 6 সেন্টিমিটার দৈর্ঘ্যযুক্ত কর্ণের রম্বস আঁকো। মানে কী দেওয়া আছে দেখো, একটা রম্বস আঁকতে হবে যার দুটি কর্ণ হচ্ছে, একটা 8 সেন্টিমিটার, একটা 6 সেন্টিমিটার। প্রথমে তোমরা একটা 8 সেন্টিমিটার সরলরেখাংশ অঙ্কন করে নেবে। আমি 8 সেন্টিমিটার অঙ্কন করে নিলাম, এখানে লিখে নেব 8 সেমি। এরপরে 6 সেন্টিমিটার একটা সরলরেখাংশ অঙ্কন করে নেব, 6 সেন্টিমিটার সরলরেখাংশ অঙ্কন করলাম। এরপরে কি করব দেখো, আমি একটা নিচে বড় করে দাগ টেনে নেব, বড় করে দাগ টানলাম। এরপরে আমি 8 সেন্টিমিটারের মাপ করে আমি এইখান থেকে কেটে নেব। দেখো আমি 8 সেন্টিমিটারের মাপটা নিয়ে নিচ্ছি, পেন্সিল কম্পাস বসিয়ে 8 সেন্টিমিটারের মাপটা নিয়ে নিলাম, নিয়ে এই জায়গাটাই বসিয়ে আমি এখানে 8 সেন্টিমিটার মাপ করে কেটে নিলাম। এরপরে দেখো আমি এই 8 সেন্টিমিটার সরলরেখাংশকে এটাকে সমান দুটি ভাগে ভাগ করব, মানে সমদ্বিখণ্ডিত করব। আমি অর্ধেকের বেশি নিয়ে নিলাম, নিয়ে উপর দিয়ে কাটবো, নিচে দিয়ে কাটবো, আবার এদিকে বসাবো, বসিয়ে উপর দিয়ে কাটবো, নিচের দিকে কেটে দেব। আমি আরেকবার এটা কেটে নিচ্ছি, কেটে নিলাম। এরপরে আমি বড় করে সরলরেখাংশ অঙ্কন করে নিচ্ছি, এঁকে নিলাম। এরপর দেখো আমি এখানে স্কেল বসিয়ে 3 সেন্টিমিটারের মাপ করে আমি একটা দাগ দিয়ে দিচ্ছি। যেহেতু এটা 6 সেন্টিমিটার ছিল, আমি 3 সেন্টিমিটার মাপ করে এখানে একটা দাগ দিয়ে দিচ্ছি। এবার আমি কী করব, পেন্সিল কম্পাস নিয়ে এই 3 সেন্টিমিটার মাপটা নিয়ে নিচ্ছি। আমি মাপ নিয়ে নিলাম, নিয়ে কী করছি দেখো, আমি এই মাঝখানে বসাচ্ছি, বসিয়ে উপর দিয়ে কাটবো, এবার নিচের দিকেও কাটবো, কেটে নিলাম। দেখো এটা হচ্ছে এইটুকু 3 সেন্টিমিটার, এটা 3 সেন্টিমিটার, যোগ করলে কত হচ্ছে 3 3 6 সেন্টিমিটার হয়ে গেল। এবার আমি স্কেল দিয়ে দাগ টেনে নিচ্ছি, দাগটা আমার টানা হয়ে গেল। এবার আমি নাম দিয়ে দেব। এখানে যেহেতু কোনো কিছু নাম দেওয়া নেই, আমি নাম দিয়ে দিচ্ছি এ বি সি ডি। তাহলে দেখো এই এ বি সি ডি একটা রম্বস আঁকা আমাদের হয়ে গেল। তাহলে যার দুটি কর্ণ, একটা কর্ণ 8 সেন্টিমিটার আর একটা কর্ণ 6 সেন্টিমিটার। এখানে কি লিখব, যে এ বি সি ডি হলো নির্ণেয় রম্বস, যার এসি কর্ণ সমান 8 সেমি এবং বিডি কর্ণ সমান 6 সেমি। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি পরবর্তী স্কুলের প্রশ্নগুলি সলভ করব।